বিমানের জানালাতে যখন বাহিরে তাকালাম, চেনা পৃথিবীটা মেঘের আড়ালে হারিয়ে গিয়েছে। বুকের ভেতরটা ভারী হয়েছিল আমার মার কান্নার আওয়াজে, আর চোখের সামনে একটাই ভাসতেছিল আমার চাচার জয়ের কুৎসিত হাসিটা। ডোবার মাটিতে যখন পা রাখলাম, ঝলমলে আলো আর আকাশে উজ্জ্বল তারা দেখে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছিল। আমার মতো এক গায়ের নিঃস্ব ছেলের জন্য এই শহর যেন একটা গোলকধাঁধা। দালাল আমাদেরকে নিয়ে গেল তপ্ত মরুভূমির বুকে এক লেবার ক্যাম্পে। ছোট্ট একটা ঘরে ১৩-১৪ জন মানুষ গাদাগাদি করে থাকতে হতো। প্রথম দিন থেকে শুরু হয় হাড়ভাঙা খাটুনি। মাথায় ৫০ ডিগ্রি তাপমাত্রা আর নিচে মরুভূমিতে তপ্ত বালুর মধ্যে কন্টাক্ট সাইটে যখন রড সিমেন্ট বালুর বস্তা টানতাম, তখন মনে হতো শরীরে চামড়া পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রচন্ড খিদার ক্লান্তিতে যখন অস্থির হয়ে পড়তাম, তখন আমার মনে হতো মায়ের মলিন মুখ আর এক টুকরা গোস্ত মুখে দেওয়ার অপরাধে চোর বানিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া। সেই ৫০ ডিগ্রি তাপমাত্রা, নিচে তপ্ত বালু, তখন আমি জেদে পরিণত করলাম। কঠোর পরিশ্রম করতাম, ওভারটাইম খাটতাম। অন্যরা যখন রেস্ট নিত ছুটির দিন, আমি তখন ওভারটাইম করতাম, অন্য কোথাও কাজ খুঁজতাম। নিজের জন্য একটা টাকাও খরচ করতাম না। দালালের ঋণগুলো শোধ করার পর যখন প্রথম মার অ্যাকাউন্টে টাকা পাঠালাম, সেদিন ক্যাম্পে বসে লুকিয়ে অনেক কান্না করেছিলাম। ফোনের ওই পাশ থেকে মার কাঁপা কাঁপা গলে আওয়াজ শুনলাম, বাজান তোর পাঠানো টাকা পাইছি রে, তুই নিজেকে কষ্ট দিস না রে বাজান, তুই ছাড়া আমার কেউ নাই। মার মুখের একটা কথায় আমার সকল ক্লান্তি দূর করে দিত। দিন তো আর সবসময় একরকম যায় না, কষ্ট তো আর বিফলে যায় না। ২ বছর ওখানে কাজ করতে করতে ইংলিশ আর আরবিটা আমার আয়ত্তে আনিয়ে ফেললাম। তখন আমার কাজের মানও ধীরে ধীরে বাড়তে লাগে। ফোরম্যান আমার সততার কাজের দায়িত্ব দেখে আমাকে ছোট্ট একটা সাবলাইমেনের দায়িত্ব দিল। সেখানে আমার একটা ভদ্রলোকের সাথে পরিচয় হয়। উনি কেরালার, ওনার নাম ছিল উন্নি কিষান। উনি কনস্ট্রাকশন সাইটে কাজ করতেন। আমার সততা আর আমার বুদ্ধি দেখে উনি একদিন আমাকে বলল, সোহান, তুমি শুধু অন্যের সাইটে কাজ করো কেন? তোমার যে সততার বুদ্ধি, এই দিয়ে তুমি আমার সঙ্গে ভাগে চাইলে কাজ করতে পারো। ওনার মুখে কথাটা শুনে আমার বুকের ভিতরে বড় একটা ঝড়ো হাওয়া বইতে লাগলো। আমার কাছে পুঁজি বলতে কয়েকটা টাকা ছিল আমার কাছে জমানো। তখন উন্নি ভাই বললেন, সোহান, তোমার সততা, তোমার মাঠের পরিশ্রম আমার কাছে পুঁজি। উন্নি ভাইয়ের কথা শুনে আমি একটা জীবনে ঝুঁকি নিলাম। আমার বাকি জমানো টাকা তাকে দিয়ে একটা ব্যবসা শুরু করলাম, ছোট্ট একটা সাপ্লাইয়ের ব্যবসা। প্রথম প্রথম কঠোর পরিশ্রম করতে হতো, ক্লায়েন্টদের দরজায় দরজায় ঘুরতাম, এমনও দিন যেত না খেয়ে। তবে এবার যুদ্ধটা ছিল নিজের প্রতিষ্ঠিত হওয়ার যুদ্ধ। ধীরে ধীরে আমার ভাগ্য পরিবর্তন হতে শুরু করলো। ১ বছরের মাথায় ডোবায় আমরা বড় সাপ্লাই প্রজেক্টের কাজ পেয়ে গেলাম। লাভ অংশের টাকা যখন আমি নিজে হাতে পেলাম, আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না। যে ছেলেটা এক লোকমা ভাতের জন্য গুটিসুটি মেরে চাচার ফ্লোরে বসে থাকতো টিভি দেখার বাহানায়, সেই সোহান আজ ডুবাইয়ের বুকে রেজিস্ট্রেশন কোম্পানির পার্টনার। ব্যবসায় উন্নতি হওয়ার পর গ্রামে মায়ের কাছে ভালো অঙ্কের একটা টাকা পাঠাতে লাগলাম। মাকে ফোনে বললাম, আম্মা, তোমার আর অন্যের জিম্মাদারিতে থাকতে হবে না। সবচাইতে ভালোবাসাটা তুমি ভাড়া নাও, ভালো একটা কাজের লোক রাখো। তোমার ছেলে আর চোর নয়, তোমার ছেলে এখন বড় একজন ব্যবসায়ী। মা মাঝে মাঝেই ফোনে বলে গ্রামের মানুষেরা নাকি আমাকে নিয়ে কথা বলে। আমার চাচা এখন এখানে সেখানে পরিচয় দিয়ে বেড়ায় যে সোহান আমার আপন ভাতিজা। যে চাচা এক লোকমা ভাতের জন্য আমাদেরকে চোর বলে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সে এখন আমার পরিচয় যেচে যেচে দেয় সোহান আমার আপন ভাতিজা। মার মুখে এমন কথা শুনলে আমার ঠোঁটে একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠত। মানুষ কত তাড়াতাড়ি রং বদলায়। ব্যবসা থেতো হওয়ার পর কেটে গেল আরো ২টা বছর। ব্যবসা এখন আমার বেশ বড়। ডোবাইয়ের বুকে আমার একটা গাড়ি আছে, আমার সম্মান আছে। ডোবাইয়ের বুকে মাথা উঁচু করে চলাটাই এখন আমার পরিচয়। কিন্তু একটা অপূর্ণতা আমাকে কুড়িয়ে কুড়িয়ে এখনো শেষ করে দিচ্ছিল, আমাকে শান্তি পেতে দিচ্ছিল না। আমার ভিটে মাটি, আমার বাবা রেখে যাওয়া শেষ সম্বল, যেটা আমার চাচা আমাদের সুযোগ বুঝে পানির দামে কিনেছিল। মাকে ফোনে বললাম, আম্মা, অনেক তো হয়েছে, এবার তোমার সোহান দেশে ফিরতেছে, তাও আবার বুক ফুলিয়ে। যে মাটি আমাদের কাছ থেকে কিনে নেওয়া হয়েছিল পানির দামে, আমাদের দুঃসময়কে কাজে লাগিয়েছিল, সেই মাটিতে আমি তোমার জন্য রাজপ্রাসাদ করব। মাকে বললাম, টিকিট কাটা হয়ে গিয়েছে, আর মাত্র কয়টা দিন, আমার সেই গায়ের মাটিতে আমি ফিরবো। মনে মনে বললাম, চাচা, সেই সোহান আসতেছে। চাচা, আপনার অপমানটা চুকিয়ে দেওয়ার সময় এসেছে। দীর্ঘ ৫ বছর পর যখন ঢাকা এয়ারপোর্টে প্লেনটা ল্যান্ড করলো, বুকের ভিতরে অসম্ভব শান্তি কাজ করতেছিল। যে সোহান একদিন ক্ষুধার্ত পেট নিয়ে দেশ ছেড়েছিল, সে আজ দুবাইয়ের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিমানবন্দর থেকে সোজা যখন বড় একটা গাড়ি নিয়ে আমার গায়ের মাটিতে চলে আমার সে গায়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। দামি গাড়ি আর গাড়ির হরেন শুনে গ্রামে সবাই যেন ছুটে আসতেছিল। গাড়ি থেকে নামবো, তখন আমার চোখ দুটো শুধু আমার মাকে খুঁজছিলেন, কারণ ৫ বছর আমার মাকে আমি দেখিনি। আমাদের ভাড়া নেওয়ার বাড়ির সদর দরজায় মা দাঁড়িয়ে আঁচল দিয়ে চোখ মুছতেছিলেন। মাকে দেখে আমি আর দেরি করলাম না। সরাসরি মার কাছে যে মাকে আগে সালাম করলাম। মা আমাকে জড়িয়ে ধরে ডুকরে কান্না করছিল। এই কান্না কষ্টের না, এই কান্না সুখে। দীর্ঘ ৫ বছরের সফলতার কান্না। মাকে জড়িয়ে ধরে মনে হচ্ছিল হাড় ভাঙা খাটুনি, হাজারো ক্লান্তি, ৫০ ডিগ্রি তাপমাত্রার মাথার উপরে সব আমি নিমিষেই ভুলে গিয়েছি, আর সেগুলো আমার সার্থক হয়েছে।
হয়েছে। মার জন্য খাঁটি সোনা, দামি গহনা, দামি শাড়ি, ফলমূল সবকিছুই মার জন্য আমি এনেছি। ঘরের ভিতরে গিয়ে যখন খাঁটি সোনার গহনার বাক্সটা মার হাতে তুলে দিলাম, মার চোখ দুটো ছলছল করছিল। মা বলে উঠলো, বাজান, এগুলো দিয়ে আমি কি করব? তুই সই সালামত আমার কাছে ফিরে এসেছিস, এটাই আমার কাছে সব থেকে বড় বাজান। এই গহনা আমার লাগবে না। ঠিক আবেগঘন মুহূর্তে দরজার এক কোনায় কাশির আওয়াজ শোনা গেল। তাকে দেখি চৌকাঠের পাশে দাঁড়িয়ে আছে আমার চাচা। ওনার পরনে পরা পরিষ্কার একটা পাঞ্জাবি আর মুখে হাসি। মুখে এত খুশির হাসি, মনে হয় না জানি উনি আমার কত বড় শুভাকাঙ্ক্ষী। আমাকে দেখে চাচা 2 হাত ধরে এসে ছুটে জড়িয়ে ধরলেন আর বলছিল, সোহান বাবা, তুই ফিরেছিস? তুই আসছিস রে বাজান, কতদিন তোকে দেখি না, তুই কত বড় হয়ে গেছিস, একদম তোর বাবার মতো লাগতেছে। আমি চাচার কাছ থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি চাচার চোখের দিকে তাকালাম, যেখানে কুচ্ছিত আর জয়ের কোনো আনন্দ নেই, বরং লেপে আছে অস্থির এক পরিমাণে লোভ। চাচা একবার মার দিকে তাকায় আর একবার আমার দিকে তাকায়, তারপর চাচা বলতে লাগলো, তুই তো জানিস সোহান, গ্রামের মানুষ অনেকে অনেক কথা কয়। তোর বাপ যখন স্ট্রোক করে মারা গেল, তোদের মাথার উপরে কোনো ছাদ ছিল না। আমি তো তোর রক্তেরই চাচা। সেদিন যদি আমি তোকে টাকাগুলো না দিতাম, তাহলে কি আজ তুই এই জায়গায় পৌঁছাতে পারতি? বাবার দায়িত্ব তো আমি পালন করে দিয়েছি রে বাজান। চাচার মুখে আমার নির্লজ্জ মিথ্যা দাবি শুনে শরীরে রক্ত আমার টকবক করছিল। যে মানুষটা আমাদের সুযোগ নিয়ে পানির দামে আমাদের সে সম্বলটা কেড়ে নিয়েছিল, চুষে খেয়েছিল, সে এখন দাবি করতেছে সে নাকি বাবার দায়িত্ব পালন করেছে। আমি ঠোঁটে একটা বিষাক্ত হাসি ফুটিয়ে বললাম, ঠিকই বলেছেন চাচা, সবই আমার মনে আছে। আপনি আমার বাবার জানাজারে সবচাইতে বেশি কেঁদেছিলেন, আর তারপর এক টুকরো মাংসর জন্য আমাকে চোর বানিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর যে টাকা আপনি দিয়েছিলেন, এটা আপনি মাগনা দেননি চাচা। আমার সে সম্বলটুকু আপনি গিলে খেয়ে আমাকে টাকা দিয়েছিলেন। আপনি কোনো মাগনা আমাকে টাকা দেননি, আমাকে দয়া করেন। বাবার দায়িত্ব কাকে বলে আমার চাইতে বেশি কেউ জানে না। আমার মুখে সরাসরি জবাব পেয়ে চাচার মুখটা কালো হয়ে গেল। চাচার সঙ্গে কথা বলে আমি আর সময় নষ্ট করলাম না। ব্যাগ থেকে দামি একটা উপহার বক্স আমি বের করলাম। আমার মার পরে আমি একটা মানুষকে ভালোবাসি, সেটা হচ্ছে আমার বড় চাচতো বোন, যে ক্ষুধার্ত সোহানের মুখে চাচির আড়ালে লুকিয়ে ফল মিষ্টি তুলে দিই। তার সামান্য ভালোবাসাটা আমি কখনো ভুলিনি। মাকে বললাম, মা, আমি আপার বাড়ি থেকে আসছি। বড় আপার বিয়ের পর আমাদের পাশের গ্রামে সে থাকে। তার বাড়ির গেটের সামনে যখন বড় গাড়িটা নিয়ে দাঁড় করালাম, তখন আপা দেখে উঠোনে কাজ করছে। আমাকে গাড়ি থেকে নামা দেখে আপা যেন বিশ্বাস করতে পারছিল না। আমাকে দেখে বলে, সোহান তুই? তার খুশিতে, তার আনন্দে চোখ দুটো ভেসে উঠছিল। আপাকে সালাম দিয়ে সামনে গিয়ে দাঁড়ালাম। আপা আমার মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলল, কত বড় হয়ে গেছিস ভাই আমার, তুই এত বড় হয়ে গিয়েছিস, আমি এটা মন থেকে চেয়েছিলাম। আমি হাজারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যেন আমার আপার হাতে আমি দামি গিফটের বক্সটা তুলে দিলাম আর মিষ্টির কাপ। আপাকে বললাম, আপা, তোমার ছোট্ট সোহান আজ বড় হয়েছে। যেদিন চাচি আমাকে চোর বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সেদিন তুমি আমার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছো। তোমার সেই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না, তবে তোমার ছোট ভাইয়ের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। আপা হাতে নিয়ে হাউমাউ করে কান্না করে দিয়ে আমাকে জড়িয়ে ধরল। আপা কান্না করছিল আর বলতেছিল, এই কান্না আমার কষ্টের না, এই কান্না আমার সুখের। আমার এতিম ভাই আজ প্রতিষ্ঠিত হয়েছে। আমার বুকের ভিতরটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল আপার কান্না দেখে। এত পরিশ্রম, হাড় ভাঙা করেছি ডুবাইয়ের মাটিতে, সব যেন আজকে আমার সার্থক হয়ে গিয়েছে। আপন মানুষ তো তারা, যারা দুঃসময়ে হাত বাড়িয়ে দেয়, পাশে থাকে। আপার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আর গাড়িতে ভাবছিলাম, আপন পর আমার চেনা হয়ে গিয়েছে, এবার খেলা শুরু। যে আমার কাছ থেকে ভিটা মাটি কেড়ে নিয়েছিল। এ লাইভ স্টোরিটা 3য় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।